গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা রুমালি। আজ চতুর্থ পর্ব। আমার ঘুম আসছে না, আমি জেগে আছি। গল্পটা আমাকে বলেছেন আমাদের ডিরেক্টর মঈন সাহেব। যখ বানানোর প্রক্রিয়া নিয়ে তার ছবি বানানোর শখ। ছবিটি কেমন হবে তাই তিনি পাপিয়া ম্যাডামকে বোঝাচ্ছিলেন। আমি দূর থেকে শুনছিলাম। পাপিয়া ম্যাডাম বললেন, এই ছবি বানিয়ে লাভ কি? ডিরেক্টর সাহেব বললেন, মানুষ যে কত ভয়ঙ্কর হতে পারে তা দেখানো। পাপিয়া ম্যাডাম বললেন, এখন তো আর কেউ জখ বানাচ্ছে না, সেই ভয়ঙ্কর মানুষরা তো নেই। ডিরেক্টর সাহেব বললেন, যারা জখ বানাতো তারা কিন্তু ভয়ঙ্কর ছিলেন না, সাধারণ মানুষই ছিলেন। সংসার ছিল, ছেলে মেয়ে ছিল, ধর্মকর্ম করতেন, দান ধ্যান করতেন। তারপরও ভয়ঙ্কর ব্যাপারটা কোনো না কোনোভাবে তাদের চরিত্রে ছিল, ছিল না? হ্যাঁ ছিল। যদি তখন থাকে তাহলে এখনো আছে। মানুষ জন্মসূত্রে তার চরিত্রে এই ভয়ঙ্কর ব্যাপারটি নিয়ে এসেছে। আমার ছবিটা মানুষের মনের ওই দিকটি দেখাবে। ছবির নাম কি হবে? নাম ঠিক করিনি। ছবিটা কি সত্যি সত্যি বানানো হবে? তাও জানি না। অনেক কিছু করতে ইচ্ছে করে, করতে পারি কোথায়? টাকা নেই, টাকা নেই। আপনার স্ত্রী টাকা দেয়া বন্ধ করেছে? ডিরেক্টর সাহেব জবাব দিলেন না। হঠাৎ মাথা ঘুরিয়ে আমার দিকে তাকিয়ে বললেন, বকুল, জখের গল্পটা তোমার কাছে কেমন লাগলো? প্রশ্নটা এমন আচমকা করা হলো যে আমি হকচকিয়ে গেলাম। আমি যে গল্পটা এত আগ্রহের সঙ্গে শুনছি তা তিনি লক্ষ্য করবেন আমি ভাবিনি। এক পলকের জন্য আমার মনে হলো আসলে গল্পটা তিনি আমাকেই শোনাতে চাচ্ছিলেন। পাপিয়া ম্যাডাম উপলক্ষ মাত্র। তারপরে মনে হলো, আরে না, বিছানায় এপাশ ওপাশ করছি, ঘুম আসছে না। একসময় আমার নিজেকেই যক্ষের মতো মনে হলো। আমি যেন একটা যখ। পৃথিবীর সমস্ত সৌন্দর্য আমার কাছে গচ্ছিত রাখা হয়েছে, অথচ এই সৌন্দর্য আমি উপভোগ করতে পারছি না। আমি শুধু পাহারা দিচ্ছি। আচ্ছা, সব মানুষই কি খানিকটা যখের মতো না? তাদের কাজ অন্যের ধনরত্ন পাহারা দেয়া। মা যেমন আমার ধনরত্ন পাহারা দিচ্ছেন, আমি অন্য একজনেরটা দিচ্ছি। দূর, পাগলের মতো কি ভাবছি? আমার ঘুমিয়ে পড়া দরকার। মানুষের ইচ্ছা ঘুমের ক্ষমতা থাকার খুব প্রয়োজন ছিল। ইচ্ছা করা মাত্র আনন্দময় ঘুম চোখে নামবে। আর কি শান্তি! তা না, ঘুমের জন্যে অন্য একজনের উপর নির্ভর করতে হচ্ছে। সেই অন্য একজন ঘুম পাড়িয়ে দিলে ঘুম আসবে, ঘুম পাড়াতে না চাইলে বিছানায় শুয়ে ছটফট করতে হবে। মৌলানা মেরাজ মাস্টার সাহেবকে জিজ্ঞেস করতে হবে ঘুম আসার কোনো দোয়া তার জানা আছে কিনা। মা ঘুমিয়ে পড়েছেন, তার ভারী নিঃশ্বাসের শব্দ পাচ্ছি। আজ তিনি বাতি জ্বালিয়েই ঘুমিয়ে পড়েছেন। উঠে গিয়ে বাতি নিভিয়ে আসব না বাতি জ্বালানোই থাকবে বুঝতে পারছি না। ডায়েরি লেখা যেতে পারে। মাঝে মাঝে আমি যখন পুরোপুরি নিশ্চিত হয়ে যাই আর ঘুম আসবে না, তখন ডায়েরি লিখতে বসি। আজ সারাদিনে লেখার মতো অনেক কিছুই ঘটেছে। মনে মনে রাফ করে ফেললে কেমন হয়? রাফ করতে করতে একসময় হয়তো ঘুম এসে যাবে। আমি মনে মনে ডায়েরি লেখা শুরু করলাম। হাতি ও পিঁপড়া সংবাদ। হাতি এবং পিঁপড়া বিষয়ক একটা গল্প ডিরেক্টর সাহেব আমাকে বলেছেন। গল্পটা আমি আগেও শুনেছি, তবে তিনি অনেক মজা করে বলেছেন। এই মানুষটার গল্প বলার ক্ষমতা ভালো, তবে তিনি যে খুব ভালো গল্প বলেন তা তিনি জানেন। একজন যখন জেনে ফেলে সে খুব ভালো গল্প করতে পারে, তখন তার গল্প বলায় ওস্তাদি একটা ভাব এসে পড়ে। ওনার মধ্যেও তা এসেছে। আমার মামাও খুব ভালো গল্প বলতে পারেন, তবে তিনি তার এই ক্ষমতা সম্পর্কে জানেন না। জানেন না বলেই নিজের মনে মজা করে গল্প করেন। শুনতে অসম্ভব ভালো লাগে। হাতি এবং পিঁপড়ার এই গল্পটা মামাকে বললে তিনি আরও অনেক বেশি মজা করে এই গল্প অন্যদের করবেন। তবে সমস্যা হচ্ছে, যারা খুব ভালো গল্প করতে পারে তারা শুধু নিজেরাই গল্প করতে চায়, অন্যদের গল্প শুনতে চায় না। আমি নিজেও খুব ভালো গল্প করতে পারি। ডিরেক্টর সাহেবকে আমি একদিন আমার গল্প শোনাব। সেই একদিনটা কবে আমি জানি না। আজ ওনাকে গল্প শোনাবার একটা সুযোগ আমার ছিল,
আমি সেই সুযোগ গ্রহণ করিনি। হাফিজ আলীর স্ত্রী। হাফিজ আলীর স্ত্রীর নাম আমি এখনো জানি না। আমি কেন, কেউই জানে না। এই মহিলা নাকি ভবিষ্যৎ বলতে পারেন। ইউনিটের সবাই এই মহিলার ব্যাপারে উৎসাহী। আমি উৎসাহী বোধ করছি না। তবে ভদ্রমহিলাকে দেখার আমার খুব শখ। একটা কাজ করলে কেমন হয়, একদিন চুপি চুপি ভদ্রমহিলার বাড়িতে গিয়ে উপস্থিত হয়ে যদি বলি, শুনুন, আমার নাম রেশমি, আমি ভবিষ্যৎ বলতে পারি। আজ আমি এসেছি আপনার ভবিষ্যৎ বলতে। আপনি কি আপনার নিজের ভবিষ্যৎ জানতে চান? তাহলে ভদ্রমহিলার মুখের ভাব কেমন হবে? তিনি কি নিজের ভবিষ্যৎ জানতে আগ্রহী হবেন? সেলিম ভাই। আমার ধারণা সেলিম ভাই খুব ভালো অভিনয় করবেন। তাকে ভালো অভিনয় করার ব্যাপারে আমি সাহায্য করতে পারি। তার ভেতরে আত্মবিশ্বাসের ভাব জাগিয়ে তুললেই হবে, আর কিছু লাগবে না। একজন যুবক ছেলের আত্মবিশ্বাস মাথা চাড়া দিয়ে ওঠে তখনই যখন সে হঠাৎ দেখে একটা তরুণী রূপবতী মেয়ে তার প্রেমে হাবুডুবু খাচ্ছে। তখন সমস্ত পৃথিবীটা মনে হয় তার হাতের মুঠোয়। আমি অনায়াসেই সেলিম ভাইয়ের প্রেমে হাবুডুবু খাবার অভিনয় করতে পারি। তবে এই অভিনয় এখন করলে লাভ হবে না, কারণ সেলিম ভাই নিজে আমার প্রেমে হাবুডুবু খেতে শুরু করেছেন। আমার দিকে তার তাকানোর ভঙ্গি, কথা বলার ভঙ্গি সবই পাল্টে গেছে। এখন আমি আর তাকে সাহায্য করতে পারবো না। মা ঘুমের মধ্যে বিড়বিড় করে বললেন, বাবু, ও বাবু। তিনি তার বাবাকে ডাকছেন। আহা বেচারি! আমি মার গায়ে হাত রাখলাম, কোমল গলায় ডাকলাম, মা, মা। মা ঘুমের মধ্যেই বললেন, হুম। আমি বললাম, তুমি আরাম করে ঘুমাও। আমি কখনো কোনোদিনও তোমাকে ছেড়ে যাব না। আমি তোমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করি, তোমাকে রাগিয়ে দিই, কাঁদাই, কিন্তু তোমাকে যে আমি কত ভালোবাসি তা তুমি জানো না। জানলে তোমার খুব ভালো লাগতো। মা পাশ ফিরলেন। মনে হচ্ছে ঘুমের মধ্যেও তিনি আমার কথা শুনতে পেলেন। মাঝে মাঝে খুব ভোরে আমার ঘুম ভাঙে। কোনো কারণ ছাড়াই হঠাৎ জেগে উঠে দেখি ঘরের ভেতরের অন্ধকারে নরম একটা ভাব। ঘন অন্ধকারকে কেউ যেন তরল করে দিয়েছে, কিছুক্ষণের মধ্যে আবার ঘন করে ফেলবে। ধক করে বুকে ধাক্কা লাগে। হচ্ছে কি? ভয়ঙ্কর কিছু কি হচ্ছে? এটাই কি সেই ভয়ঙ্কর মুহূর্ত? ভয়ঙ্কর মুহূর্তের একটা ইতিহাস আছে। আমি যখন খুব ছোট তখন আমাদের দাদিজান আমাদের সঙ্গে থাকতেন। মাঝে মাঝে দাদিজানের সঙ্গে আমি রাতে ঘুমোতাম। তার কাছে গল্প শুনতে চাইতে হতো না। তিনি নিজের মনেই একের পর এক গল্প বলে যেতেন। তার সব গল্পই ভয়ঙ্কর টাইপের। ইসরাফিল শিঙা ফুঁকছে, পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে। সেই শিঙার কি ভয়ানক আওয়াজ! সেই আওয়াজ কানে যাওয়া মাত্র গর্ভবতী মায়েদের পেটের সন্তান খালাস হয়ে যাবে। শিঙাটা ফোঁকা হবে আধো আলো আধো অন্ধকার সময়। তখন দিনও না, রাতও না। খুব ভোরে যতবার ঘুম ভাঙত ততবারই মনে হতো এই কি সেই শিঙা ফোঁকার সময়। নিজেকে সামলাতে সময় লাগত। আমি এলোমেলো পায়ে বারান্দায় এসে দাঁড়াতাম। বাড়ির সামনের রাস্তাটা ফাঁকা, একটা মানুষ নেই। মানুষজন যেমন ঘুমোচ্ছে, রাস্তাটাও যেন ঘুমোচ্ছে। কোনো একজন জীবন্ত মানুষ রাস্তায় এসে না দাঁড়ানো পর্যন্ত রাস্তার ঘুম ভাঙবে না। আমি ঠিক করে ফেলি, রাস্তার ঘুম না ভাঙা পর্যন্ত আমি বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে থাকব। যে মানুষটা রাস্তার ঘুম ভাঙাবে তাকে দেখে ঘরে ঢুকব। তখন মনে এক ধরনের উত্তেজনা হতে থাকে। কাকে দেখব, কাকে দেখব? কে সেই ঘুম ভাঙানিয়া? বেশিরভাগ সময়ই নামাজি মানুষদের দেখি। ফজরের নামাজ পড়তে মসজিদের দিকে যাচ্ছেন। একবার শুধু একটা বাচ্চা মেয়েকে দেখেছিলাম। তার পরনে লাল ফ্রক, খালি পা, হাতে একটা কঞ্চি। সে নির্বিকার ভঙ্গিতে কঞ্চি দুলাতে দুলাতে যাচ্ছে। আমার মনটা খানিকক্ষণের জন্য অন্যরকম হয়ে গেল। মেয়েটা এত ভোরে কোথায় যাচ্ছে? তার মনে এত আনন্দই বা কিসের? পৃথিবী কি সত্যই এত আনন্দময়? আমি বারান্দা থেকে ডাকলাম, এই মেয়ে, এই। সে মাথা ঘুরিয়ে আমাকে দেখে ফিক করে হাসল। তারপর আগের মতোই কঞ্চি দোলাতে দোলাতে এগোতে লাগল। এরপর থেকে ভোরে ঘুম ভাঙলেই
মেয়েটার মুখ আমার মনে আসে। কি সুন্দর মায়া মায়া মুখ, কেমন টুকটুক করে হাঁটছিল। দুর্গাপুর ডাকবাংলোয় আজ আবার আধো অন্ধকার আধো আলোয় ঘুম ভাঙল। আমি পুরনো অভ্যাস মতো বারান্দায় চলে এলাম। পাখিদের চিৎকারে কান পাতা যাচ্ছে না। গ্রামের মানুষেরা যে খুব ভোরে জেগে ওঠে তার প্রধান কারণ বোধ হয় পাখিদের হইচই। পাখিরা বড্ড বিরক্ত করে। বারান্দা থেকে উঠোনের দিকে তাকিয়ে চমকে গেলাম। পাপিয়া ম্যাডাম হাঁটছেন, তার হাতে কফির মগ। মাঝে মাঝে কফিতে চুমুক দিচ্ছেন। কফি না হয়ে চাও হতে পারে, আমি ধরে নিচ্ছি কফি। তিনি চা খান না। তিনি নিজের মনে হাঁটছেন। ছবির মতো একটা দৃশ্য। তার পরনে সাদা শাড়ি, লাল একটা চাদর মাথার উপর দিয়ে রেখেছেন। তাকে জীবন্ত একটা ফুলের মতো লাগছে। আমার কাছে মনে হলো আমি অনেকদিন এমন সুন্দর দৃশ্য দেখিনি। পাপিয়া ম্যাডাম কোনো দিকে তাকাচ্ছেন না। তিনি আছেন আপন মনে। আমি যদি কখনো কোনো ছবি বানাই, এমন একটা দৃশ্য অবশ্যই রাখব। ছবির নায়িকা খুব ভোরে বাগানে একা একা হাঁটছে, তার হাতে কফির মগ। মাঝে মাঝে সে মাথা উঁচু করে আকাশ দেখার চেষ্টা করছে। আকাশে ঝাঁকে ঝাঁকে পাখি উঠছে। আমার খুব ইচ্ছা করছে উঠোনে নেমে যাই, পাপিয়া ম্যাডামের সঙ্গে কথা বলি। উনি হয়তো খুব রাগ করবেন। কিছু সময় আছে যখন মানুষ একা থাকতে চায়। অতি প্রিয়জনের সঙ্গও তার অসহ্য বোধ হয়। উনার হয়তো এখন ওই রকম সময় যাচ্ছে। আমি লোভ সামলাতে পারলাম না। নিচে নামলাম। ঠিক করে ফেললাম উঠোনে এমনভাবে যাব যাতে মনে হবে উনি যে উঠোনে আছেন আমি জানতাম না। আমি যে বারান্দায় দাঁড়িয়ে ওনাকে দেখছি উনি তা জানেন না। আমি হঠাৎ উঠোনে ওনাকে দেখে চমকে উঠেছি। এমন একটা অভিনয়, আমার জন্য সহজ অভিনয়। আমি আমার অভিনয়ের অংশটা সুন্দরভাবে করলাম। ওনাকে দেখে চমকে উঠে বললাম, ও আল্লাহ, আপনি? কি আশ্চর্য! উনি হাসি মুখে বললেন, রুমালি, তুমি কেমন আছো? জি ভালো। আমাকে দেখে চমকে ওঠার ভান করলে কেন? তুমি তো বারান্দা থেকেই আমাকে দেখেছ। চট করে কোনো জবাব আমার মাথায় এলো না। আমি অস্বস্তি নিয়ে তাকিয়ে আছি। কাউকে অস্বস্তিতে ফেলতে পারার একটা তীব্র আনন্দ আছে। বেশিরভাগ মানুষ এই আনন্দ অনেকক্ষণ ধরে পেতে চান। উনিও কি তাই চাইবেন? নাকি আমার কাছ থেকে কোনো জবাবের জন্য অপেক্ষা করবেন না, অন্য প্রসঙ্গে চলে যাবেন? পাপিয়া ম্যাডাম অন্য প্রসঙ্গে চলে গেলেন। সহজ স্বাভাবিক ভঙ্গিতে বললেন, তুমি কি রোজই এত ভোরে ওঠো? জি না, আজ হঠাৎ ঘুম ভেঙে গেছে। আমি খুব আর্লি রাইজার। যত রাতেই ঘুমোতে যাই না কেন, 5টা 5:30টার দিকে আমার ঘুম ভাঙবেই। তখন আমি নিজের জন্য এক মগ কফি বানাই। কফি খেতে খেতে টুকটুক করে হাঁটি। কিছু বলতে হয় বলেই বলে ফেললাম, খুব ভালো অভ্যাস। তিনি বললেন, মোটেই ভালো অভ্যাস না। কারণ সূর্য ওঠার কিছুক্ষণ পরেই আমি আবার ঘুমোতে চলে যাই। শুটিং না থাকলে 10টা-11টা পর্যন্ত ঘুমোই। আজ তো ঘুমোতে পারবেন না, আজ শুটিং। আজও পারব। আজ শুটিং হবে না। প্যাক আপ হয়ে গেছে? না, তবে হবে। আমার সিক্স সেন্স বলছে হবে। আমার সিক্স সেন্স খুব প্রবল। আপনি কি সবকিছু আগে ভাগে বলতে পারেন? আরে না, হঠাৎ কোনো একদিন কিছু একটা মনে হয়, তারপর দেখি তাই হয়েছে। আজ ঘুম থেকে উঠেই মনে হলো শুটিং হবে না, এবং আমি জানি হবে না। আমি বললাম, এই গ্রামে একটা বউ আছে, সেও নাকি ভবিষ্যৎ বলতে পারে। তিনি হালকা গলায় বললেন, ও আচ্ছা, জাহেদা, শুনেছি তার কথা। একদিন যাব, দেখে আসব। অবশ্যই পীর ফকির ভূত ভবিষ্যৎ নিয়ে আমার খুব একটা আগ্রহ নেই। তুমি ঘুরে বেড়াও, আমি যাচ্ছি। এখন ঘুমোতে যাবেন? হ্যাঁ। আপনার মেয়েকে সবুজ বল পয়েন্টে একটা চিঠি লিখবেন বলে ঠিক করেছিলেন, সে চিঠি লেখা হয়েছে? পাপিয়া ম্যাডাম হেসে ফেলে বললেন, আমার সবুজ বল পয়েন্টের খবর মনে হয় দিকে দিকে ছড়িয়ে গেছে। হ্যাঁ, চিঠি লেখা হয়েছে, এখনো পোস্ট করিনি। আচ্ছা ঠিক আছে, পোস্ট করার আগে তোমাকে পড়াবো, পড়লে তুমি মজা পাবে।
সকালে নাস্তা খাবার সময় সোহরাব চাচা বললেন, মিস রুমাল, তুমি মেকআপে বসে যাও, দেরি করবে না। আমি বললাম, চাচা শুটিং কি হবে? সোহরাব চাচা বিস্মিত হয়ে বললেন, শুটিং হবে না কেন? না, এমনি বললাম। শুটিং অবশ্যই হবে। স্যার বলে দিয়েছেন হেয়ার স্টাইলটা তোমাকে মনে রাখতে। যেদিন যেদিন শাড়ি পরবে চুল খোলা থাকবে, আর শাড়ি ছাড়া আর যাই পরবে দুবেনি করবে। জি আচ্ছা, মনে রাখবো। মেকআপ কোথায় দেওয়া হবে? তা তো জানি না। আচ্ছা দাঁড়াও, জেনে এসে বলছি। এই ফাঁকে দ্রুত চা শেষ করে ফেলো। তুমি টুকটুক করে চা খাও কেন? এক চুমুক, 5 মিনিট অপেক্ষা, তারপর আবার চুমুক। চা শেষ করার আগেই সোহরাব চাচা ফিরে এসে বিরক্ত মুখে বললেন, আজ শুটিং প্যাক আপ হয়েছে। ছবির জগতে প্যাক আপ বাক্যটি আনন্দময়। স্কুলে উপস্থিত হবার পর হেড স্যার যদি অ্যাসেম্বলিতে বলেন, তোমাদের জন্য দুঃখের খবর আছে, ক্লাস 8-এর একজন ছাত্রী মায়া হালদার, যে দীর্ঘদিন অসুস্থ ছিল, আজ খবর এসেছে সে মারা গেছে। আজ তার আত্মার মাগফিরাতের জন্য দোয়া করা হবে এবং আজ আর কোনো ক্লাস হবে না। তখন ছাত্রীরা খুব চেষ্টা করে চোখে মুখে মন খারাপ ভাব ফুটিয়ে রাখতে, শেষ পর্যন্ত পারে না। মৃত্যুর শোকের চেয়ে ক্লাস হবে না এই আনন্দই বড় হয়ে ওঠে। প্যাক আপেও তাই হয়। সবাই ভাব করে, আহা একটা দিন মাটি হলো, কিন্তু সবাই খুশি। সবচেয়ে খুশি আমার মা। তিনি আনন্দ ঝলমলে গলায় বললেন, বকু, আমার সঙ্গে চল, এক জায়গা থেকে ঘুরে আসি। আমি সঙ্গে সঙ্গে বললাম, চলো। কোথায় যাচ্ছি না জেনেই বললি চলো? তুমি যেখানেই নিয়ে যাবে সেখানেই যাব। তুমি যদি লাজাতে নিয়ে যাও আমি সেখানেই যাব। লাজাটা কি? লাজা হচ্ছে একটা দোজখের নাম। 7টা দোজখের একটার নাম লাজা। আমি তোকে লাজাতে নিয়ে যাব কেন? এটা কি ধরনের কথা? পাগলামি ছাগলামি কথা আমার সঙ্গে বলবি না। আমার সঙ্গে জ্ঞান ফালাবি না। আমি তোর পেটে জন্মাইনি, তুই আমার পেটে জন্মেছিস। মা রাগে গড়গড় করতে লাগলেন। আমি মিষ্টি মিষ্টি হাসছি। এই হাসিতে মার রাগ আরও বাড়বে, তবে রাগটা কন্ট্রোলের ভেতর থাকবে, লাগাম ছাড়া হবে না। এই হাসি উনুনে অল্প অল্প তুষ ছড়িয়ে দেয়া হাসি। আমার আরেকটা হাসি আছে, পেট্রোল ঢেলে দেয়া টাইপ, ধুম করে আগুন। বকু, জিমা, কাপড় বদলা, ভালো কিছু পর। তুমি যা বলবে তাই পরব। তুমি আগে সেজেগুজে আসো, তারপর আমি। আমার চেয়ে তোমার সাজটা বেশি দরকার। তার মানে? না সাজলেও আমাকে সুন্দর দেখাবে মা, বয়সের সৌন্দর্য। তোমার সেই সৌন্দর্য তো নেই। সাজগোজ করে সেটা কাভার দিতে হবে। তবে মা শোনো, আল্লাহর দোহাই লাগে, ঠোঁটে এত কড়া করে লিপস্টিক দিও না। আমি আবারও মিষ্টি মিষ্টি করে হাসলাম। মা রাগে কাঁপতে কাঁপতেই দোতলায় উঠে গেলেন। সেজে গুজে তার নিচে নামতে 1 ঘন্টার মতো সময় লাগবে। এই 1 ঘন্টা আমি নিজের মনে ঘুরতে পারি। হাফিজ আলীর বাড়ি যদি আশেপাশে হয়, তাহলে চট করে তার বউকেও দেখিয়ে আসা যায়, তার কাছ থেকে ভবিষ্যৎটা জেনে আসা যায়। যিনি ভবিষ্যৎ বলতে পারেন তার অতীতও বলতে পারার কথা। আমি তার কাছ থেকে ভবিষ্যৎ জানতে চাইব না, আমি জানতে চাইব অতীত। আমার প্রশ্নগুলি হবে এরকম, বলুন তো, আমি ছোটবেলায় কার সঙ্গে ঘুমোতাম? মার সঙ্গে না বাবার সঙ্গে, নাকি দুজনের সঙ্গেই? মাঝখানে আমি একপাশে বাবার একপাশে মা? উত্তরটা হলো, আমি দুজনের কারোর সঙ্গেই ঘুমোতাম না। আমি ঘুমোতাম আমার দাদি জানের সঙ্গে। আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, বলুন তো, আমি এই পর্যন্ত কবার পানিতে ডুবেছি? উত্তর হচ্ছে 3 বার। প্রতিবারই মরতে মরতে বেঁচে উঠেছি। প্রথমবার পানিতে ডুবি আমাদের দেশের বাড়ি নেত্রকোনায়। পানি থেকে যখন আমাকে তোলা হয় তখন নাকি আমার সমস্ত শরীর নীল হয়ে গিয়েছিল। চোখের মণি উল্টে গিয়েছিল। চোখের মণি উল্টে যাওয়ার মানে কি আমি জানি না, নিশ্চয়ই কোনো ভয়াবহ ব্যাপার। মৃত্যুর আগে আগে কিংবা মৃত্যুর সময় চোখের এই ঘটনাটা হয়তো ঘটে। যাই হোক, আমাকে উঠোনে শুইয়ে রেখে সবাই যখন মরা কান্না শুরু করে, তখন হঠাৎ করে আমি সামান্য নড়ে উঠে ছোট্ট করে শ্বাস ফেলি। আমাকে নিয়ে ছোটাছুটি পড়ে যায় এবং গ্রামের এক কবিরাজ আমাকে বাঁচিয়ে তোলেন। এই ঘটনার পর আমার পানি ভীতি হবার কথা, তা হয়নি, উল্টোটা হয়েছে।
পানি দেখলেই ছুটে কাছে যেতে ইচ্ছা করে, পানি হাত দিয়ে ছুঁয়ে থাকতে ইচ্ছা করে। এই কারণে আমাকে আরও 2 বার পানিতে ডুবতে হলো। প্রতিবারই জীবন সংশয়ের মতো অবস্থা। আমাকে সাঁতার শেখানোর জন্য সবাই ব্যস্ত হয়ে পড়ল। আমি সাঁতার শিখলাম না, কারণ আমার মনে হলো সাঁতার শিখে ফেললেই আমার আর পানি ভালো লাগবে না। শান্ত সুন্দর কোনো দিঘি দেখলে তার কাছে যেতে ইচ্ছা করবে না। কেন এই আনন্দ থেকে নিজেকে বঞ্চিত করব? আমার চারপাশে আনন্দময় ব্যাপার তো খুব কম। আচ্ছা, দিলু যেমন দিঘির নীল জলে ডুবে মারা গেছে, আমার বেলাতেও কি তাই হবে? শুটিংয়ের শেষ পর্যায়ে হঠাৎ একদিন দেখা যাবে আমি সাঁতার না জেনেও দিঘিতে ভাসছি। দিঘির চারপাশের গাছের অসংখ্য পাখি অবাক হয়ে আমাকে দেখছে আর ভাবছে ব্যাপারটা কি। একটা হলুদ রঙের পাখি হয়তো আমার ভাসন্ত শরীরটার উপর দিয়ে কয়েকবার উড়ে উড়ে যাবে। তার চোখে থাকবে বিস্ময়। কেমন আছেন? আমি তাকালাম। সেলিম ভাই। উনিও কি আমার মায়ের মতো নিঃশব্দে হাঁটা প্র্যাকটিস করছেন? কখন এসে পাশে দাঁড়িয়েছেন বুঝতেই পারিনি। সেলিম ভাইকে দেখে চমকে ওঠার কোনো মানে হয় না, কাজেই চমকালাম না। হাসি হাসি মুখে বললাম, আপনার খবর কি সেলিম ভাই? জি ভালো। চোখ লাল হয়ে আছে কেন? রাতে ঘুম হয়নি? জি না, টেনশনে ঘুম হয়নি। আজ শুটিং, স্যার কি করতে বলবেন আর কি করব এই টেনশনে। শুটিং যে প্যাক আপ হয়েছে সেই খবর নিশ্চয়ই পেয়েছেন? জি পেয়েছি। তাহলে তো টেনশন কমে যাবার কথা। জি না, টেনশন কমেনি, আরও বেড়েছে। আমি সকালে নাস্তা খেতে পারিনি। ঠিক করে রেখেছিলাম ঘুম থেকে উঠেই কাউকে কিছু না বলে ঢাকা চলে যাব। সেটা করলেন না কেন? যেটা ভাববেন সেটা করবেন, শেষ মুহূর্তে পিছিয়ে পড়বেন না। ঢাকায় পালিয়ে যাবার ব্যাপারটা কি এখন আপনার মাথায় আছে? জি আছে। তাহলে এক কাজ করুন, আগামীকাল ভোরে ঢাকায় চলে যান। আজ খোঁজ নিয়ে আসুন ঢাকার দিকে প্রথম বাস কখন ছাড়ে। বাস ভাড়া কত? আপনার কাছে কি ঢাকায় ফিরে যাবার মতো টাকা আছে? জি না। আমার কাছ থেকে নিয়ে যাবেন। জি আচ্ছা। এখন আমার সঙ্গে একটু চলুন। কোথায়? তেমন কোথাও না, একটু হাঁটাহাঁটি করব। একটু পরেই মা দোতলা থেকে নামবেন, নেমে শুনবেন আমি আপনার সঙ্গে কোথাও গেছি। মার ব্রেন ডিফেক্টের মতো হয়ে যাবে। তিনি ভাব দেখাবেন যে খুব নর্মাল আছেন, আসলে থাকবেন খুব অ্যাবনর্মাল অবস্থায়। খুব মজা হবে। মজা হবে কেন? আপনি বুঝবেন না। চলুন তো যাই। কথা বলে শুধু শুধু সময় নষ্ট করছি। মা যদি এখন হুট করে নেমে যায় তাহলে পরিকল্পনা ভেস্তে যাবে। দাঁড়ান, একটা ছাতা নিয়ে আসি, খুব রোদ। আপনাকে ছাতা আনতে হবে না, চলুন তো। আমি গেটের দিকে এগুচ্ছি। সেলিম ভাই আসছেন আমার পেছন পেছন। খুব যে উৎসাহের সঙ্গে আসছেন তা মনে হচ্ছে না। মানুষ অনুরোধে ঢেকে গেলে ওনাকে দেখে মনে হচ্ছে উনি অনুরোধের রাইস মিল গিলে ফেলেছেন। বেচারার মন থেকে অস্বস্তি ভাবটা কাটানো দরকার। কি করে কাটাবো বুঝতে পারছি না। হালকা ধরনের গল্প টল্প করা যেতে পারে। সেলিম ভাই। জি। বলুন তো চণ্ডীগড় গ্রামটার বিশেষত্ব কি? কোনো বিশেষত্ব নেই, বাংলাদেশের সব গ্রাম একই রকম। হয়নি, এই গ্রামের একটা বিশেষত্ব আছে। দেখবেন এই গ্রামে একটু পরপর শিমুল গাছ, গাছ ভর্তি কড়া লাল রঙের ফুল। মনে হয় যে পুরো গ্রামটায় আগুন ধরে গেছে, ধিক ধিক করে আগুন জ্বলছে। জি। চণ্ডীগড় গ্রামটা দেখে আমার মাথায় একটা আইডিয়া এসেছে। আপনি শুনে দেখুন তো আইডিয়াটা কেমন। বাংলাদেশের গ্রামের প্রতিটি বাড়িতে যদি একটা করে শিমুল গাছ লাগিয়ে দিই তাহলে কেমন হবে? যখন ফুল ফুটবে তখন মনে হবে পুরো বাংলাদেশে আগুনের ফুল ফুটেছে। কোনো বিদেশি বাংলাদেশে এলে হতভম্ব হয়ে যাবে, বলবে এ কি, এ কোন দেশে এলাম? আমার আইডিয়া কেমন? অদ্ভুত আইডিয়া। খুবই অদ্ভুত না, খুবই অদ্ভুত না, তবে শিমুল গাছ না, লাগাতে হবে কৃষ্ণচূড়া আর রাধাচূড়া গাছ। এমন কোনো গাছ আছে যার ফুল নীল? জারুল গাছ, থোকা থোকা নীল ফুল ফোটে। তাহলে আসুন একটা কাজ করি,
বাংলাদেশের গ্রামের প্রতিটি বাড়িতে একটা করে কৃষ্ণচূড়া আর একটা জারুল গাছ লাগিয়ে দিই। 5-6 বছর পর যখন গাছগুলো বড় হবে, একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটে যাবে। সেলিম ভাই কিছু বলছেন না, অদ্ভুত চোখে তাকাচ্ছেন। মনে মনে হয়তো ভাবছেন, আচ্ছা এক পাগলি মেয়ের হাতে পড়লাম তো। বৈজ্ঞানিকরা কত অদ্ভুত অদ্ভুত আবিষ্কার করেন, এমন একটা আবিষ্কার করতে পারেন না যাতে অন্যের মনের কথা পরিষ্কার বোঝা যায়? ক্যালকুলেটরের মতো ছোট্ট যন্ত্র পকেটে লুকোনো থাকবে, যন্ত্রের বোতাম টিপে দিলেই পাশের মানুষটার মনের কথা শোনা যাবে। সেলিম ভাই, জি? কথা বলুন, এত চুপচাপ কেন? নাকি আমার সঙ্গে কথা বলতে ভালো লাগে না? সেলিম ভাই কিছু বললেন না, মাথা আরো নিচু করে ফেললেন। মনে হচ্ছে লজ্জা পাচ্ছেন। কাল ভোরে ঢাকা চলে যাবার প্রোগ্রামটা কি আপনার ঠিক আছে? জি ঠিক আছে। ঢাকা গিয়ে কি করবেন, কিছু ঠিক করেছেন? জি না, প্রাইভেট টিউশনই করব। প্রাইভেট টিউশনই ভালো, স্বাধীন ব্যবসা। চেষ্টা করবেন বড়লোক কোনো মেয়ের প্রাইভেট টিউটর হতে। মেয়েটা বয়স 14-15 হলেও ভালো হয়। এই বয়সের মেয়েরা দ্রুত প্রেমে পড়ে। কোনো রকমে বড়শি দিয়ে একটা প্রেম গেঁথে ফেলতে পারলে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল। আপনি আমার কথা বিরক্ত হচ্ছেন না তো? জি না। আপনি কেমন কাজের মানুষ দেখি তো। হাফিজ আলীর বাড়িটা খুঁজে বের করুন। কোন হাফিজ আলী? যার স্ত্রী ভবিষ্যৎ বলতে পারে, জাহেদা? আপনি তাহলে জানেন? জি, ইউনিটের সবাই জানে। আপনি কি তার কাছ থেকে আপনার ভবিষ্যৎ জেনে এসেছেন? উনি পুরুষদের সঙ্গে কথা বলেন না। ও, তাহলে ভবিষ্যৎ জানতে পারেননি? জি না। এইসব কি বিশ্বাস করেন? জি করি। আমাদের গ্রামে এরকম একটা ছেলে আছে, যা বলে লেগে যায়। নাম মতিন, কানা মতিন। কঞ্চির খোঁচা লেগে তার একটা চোখ নষ্ট হয়ে গিয়েছিল। এরকম মানুষ সব গ্রামেই থাকে। বাংলাদেশের যে গ্রামেই যাবেন সে গ্রামে একজন পাগল থাকবে, একজন জিনে ধরা মানুষ থাকবে, একজন নজর খারাপ মানুষ থাকবে। নজর খারাপ মানুষ শুধু নজর লাগাবে। সবই ভুয়া। ভুয়া পাগল, ভুয়া জিন, ভুয়া নজর। পৃথিবীটা চলছেই ভুয়ার উপর। চাহেদা মেয়েটাও বিরাট ভুয়া। ভুয়া ভাব মেয়েদের মধ্যে কম থাকে। এই হাফিজ আলীর স্ত্রীর মধ্যে কিভাবে চলে এলো সেটা আমার দেখার ইচ্ছা। সেলিম ভাই, আপনি কি জানেন জাহেদা কি কি ভবিষ্যৎবাণী করেছে? আমি সবকটা লিখে রাখব, পরে মিলিয়ে দেখব। উনি বলেছেন চণ্ডীগড়ের ছবির শুটিং কোনোদিন হবে না, বিরাট গন্ডগোল লাগবে, পানিতে ডুবে একটা মানুষ মারা যাবে। এই কথা বলেছে? জি, খুব জোর দিয়েই বলেছে। আপনি কি এই ভয়ে পালিয়ে যাচ্ছেন? শুটিং করতে এসে পানিতে ডুবে মরার চেয়ে ঢাকায় প্রাইভেট টিউশনি করা ভালো, তাই না? প্রাইভেট টিউশনি এমনিতে খুব বোরিং ব্যাপার, কিন্তু কোনো মতে পড়া পড়া খেলার সঙ্গে যদি প্রেম ঢুকিয়ে দিতে পারেন তাহলে পুরো ব্যাপারটা ইন্টারেস্টিং হয়ে যাবে। সেলিম ভাই মাথা নিচু করে হাঁটছেন, মাঝে মাঝে চিন্তিত মুখে আমার দিকে তাকাচ্ছেন। পৃথিবীর সব মেয়েদের ভেতর অলৌকিক একটা ক্ষমতা থাকে। কোনো পুরুষ তার প্রেমে পড়লে মেয়েরা তার সঙ্গে সঙ্গে বুঝতে পারে। এই ক্ষমতা পুরুষদের নেই। পুরুষদের কানের কাছে মুখ নিয়ে কোনো মেয়ে যদি বলে, শোনো আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে, আমি মরে যাচ্ছি, তারপরেও পুরুষ মানুষ বোঝে না, সেভাবে মেয়েটা বোধহয় অ্যাপেন্ডিসাইটিসের ব্যথায় মরে যাচ্ছে। সেলিম ভাইকে দেখে এখন মনে হচ্ছে তার খবর হয়ে গেছে। কাল ভোরে তিনি কিছুতেই ঢাকা যেতে পারবেন না। তাকে থেকে যেতে হবে শুধুমাত্র আমার আশেপাশে থাকার আনন্দের জন্যে। হাফিজ আলীর বাড়ির সামনে আমি দাঁড়িয়ে আছি। মাটির দুটা ঘর, জরাজীর্ণ অবস্থা। বাইরের উঠোন খুবই নোংরা, ঝোপঝাড়ে একাকার। কেউ কোনোদিন উঠোন ঝাঁট দেয়নি। একটা মুরগি মরে পড়ে আছে, তার উপর রাজ্যের মাছি। বাড়ির সামনে খুঁটিতে একটা ছাগল বাঁধা, সেই ছাগলটাও মনে হচ্ছে অসুস্থ। হাফিজ আলী উঠোনে বসে আছে। সে যে হাফিজ আলী তা বুঝলাম, কারণ সেলিম ভাই বললেন, হাফিজ ভালো আছো? হাফিজ আলী তার জবাব দিল না। ছাগলটার মতো হাফিজ আলীও মনে হলো অসুস্থ, চোখ টকটকে লাল। খুঁটিতে হেলান দিয়ে সে বসে আছে,
পাথরের মূর্তির মতো স্থির হয়ে আছে। তার দৃষ্টি মরা মুরগিটার দিকে। এই মুরগিটা বোধহয় তার প্রিয় ছিল, কিংবা পচা গলা মুরগির উপর মাছি ওড়ার দৃশ্যে সে মুগ্ধ। বিকট গন্ধে আমার নাড়ি ভুড়ি উল্টে আসার মতো হচ্ছে। সেলিম ভাই বললেন, হাফিজ আলী, তোমার কি শরীর খারাপ? না। ইনি এসেছেন তোমার স্ত্রীর সঙ্গে দুটো কথা বলার জন্যে। যান, কথা বলেন। আপনি এখানে থাকেন। পুরুষ মানুষের অন্দর যাওয়া নিষেধ, পর্দা পুশিদার বিষয় আছে। আমি যাব না, আমি এখানেই থাকব। সেলিম ভাই দাঁড়িয়ে রইলেন। আমি ভেতরে চলে গেলাম। বাড়ির ভেতরটা বাইরের মতো নয়, ঝকঝক তকতক করছে। মনে হচ্ছে এই কিছুক্ষণ আগে ঝাঁট দেয়া হয়েছে। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হচ্ছে, উঠোনে গম্ভীর মুখে একটা বক হাঁটাহাঁটি করছে। বক খালে বিলে ধানের খেতে থাকে। মানুষ দেখলে উড়ে যায়। এ দিব্যি দাঁড়িয়ে আছে। তার পাশ দিয়ে হাঁস চলে গেল। মুরগি তার বাচ্চা কাচ্চা নিয়ে চলে গেল। সে শুধু ঘাড় ঘুরিয়ে দেখল। আমি মুগ্ধ হয়ে বকের কাণ্ড কারখানা দেখছি। তখনই হাফিজ আলীর স্ত্রী জাহেদার গলা শুনলাম, ভৈন্ডি, পালা বক পাখি। আমি পোষা বক পাখি দেখে যেমন বিস্মিত হলাম, জাহেদাকে দেখেও তেমনি বিস্মিত হলাম। নিতান্তই কিশোরী একটা মেয়ে, গায়ের রং কালো। কালো রং যে কত মিষ্টি হতে পারে তা এই মেয়েটাকে না দেখলে আমার জানা হতো না। কি মায়াকাড়া মুখ! মনে হচ্ছে শাড়ি পরাও ঠিকমতো শেখেনি। শাড়ি গা থেকে নেমে নেমে যাচ্ছে। পান খেয়ে সে ঠোঁট লাল করেছে, পায়ে আলতা। আমি বললাম, বক পোষ মানে? যে বইন্ডি, মানে খুব ছোটবেলায় বকের বাসা থেকে ধইরা আনতে হয়। চোখ ফুটনের আগেই ধইরা আনতে হয়। চোখ ফুটটা হ্যাঁ দেখে মানুষ, তখন হ্যাঁ মানুষটাই জানে আপন বাপমা। এই বক কে ধরে নিচ্ছে আপনি? যে না, মায়ের বুক খালি করে বকের বাচ্চা না মেয়ে ছেলের কামনা বইন্ডি। বক যে পোষ মানে মানুষের সঙ্গে থাকে এই প্রথম দেখলাম। মানুষ পারে না এমন কাম নাই, মানুষে সব পারে। এই বকটার কি কোনো নাম আছে? এর নাম ধলা মিয়া। ধলা মিয়া কয়ে ডাক দেন, আপনার বগলে আসব। আমি ধলা মিয়া বলে ডাক দিলাম। আশ্চর্য কাণ্ড, বকটা গম্ভীর মুখে হেঁটে হেঁটে আমার কাছে আসছে। আমি চমকে দুপা পেছনে গেলাম। জাহেদা কিশোরীর মতোই খিলখিল করে হেসে উঠল। এই মেয়ে ভবিষ্যৎ বলবে কি? নিতান্তই সহজ সরল গ্রাম্য বধূ। পয়েন্টি, পান খাইবেন? হ্যাঁ, খাবো, আর আপনার সঙ্গে অনেক গল্প করব। আমি কোনো গল্প জানি না গো বইন্ডি। আপনি না জানলেও আমি জানি। আমি গল্প বলবো, আপনি শুনবেন। মেয়েটা এই কথাতেও খিলখিল করে হেসে উঠল। তার হাসির মধ্যে সামান্য অস্বাভাবিকতা আছে। গ্রামের মেয়ে এত শব্দ করে হাসে না। তার হাসির মাঝখানেই বললাম, আপনি নাকি ভবিষ্যৎ বলতে পারেন? গ্রামের মানুষ এইগুলান বানাইছে, আমি কিছু বলতে পারি না। আপনি নাকি বলেছেন এখানে শুটিং হবে না, একটা মানুষ মারা যাবে? যে বলছি। কেন বলেছেন? জাহেদা আবারও শব্দ করে হাসছে। আমার কাছে মনে হচ্ছে মেয়েটা কিছুটা অপ্রকৃতিস্থ। অপ্রকৃতিস্থ একজন মানুষ বানিয়ে বানিয়ে অনেক কিছু বলতে পারে। মেয়েটার হাসির শব্দে বক উড়ে গেল। দুটো চক্কর দিয়ে বসল জাহেদার মাথায়। জাহেদা খুব স্বাভাবিক। এই ব্যাপারটাই সে যেন অভ্যস্ত। আমি অবাক হয়ে দেখছি, একটি মেয়ে হেঁটে বেড়াচ্ছে, তার মাথায় গম্ভীর মুখে একটা বক বসে আছে। ঢাকায় ফিরে গিয়ে যদি এই গল্প বলি, কেউ বিশ্বাস করবে না। এটা কোনো কথা হলো? একটা তরুণী মেয়ে ঘরের কাজকর্ম করছে, তার মাথায় গম্ভীর মুখে একটা বক বসে আছে। বকটার নাম ধলা মিয়া। জাহেদ আমাকে পাটি এনে দিল, পান সুপারি এনে দিল। আমি পা ছড়িয়ে এমনভাবে বসলাম যেন কতদিনের পরিচিত এই বাড়ি। জাহেদা আমার পাশে বসল না। সে ঘরের কাজকর্ম করে যাচ্ছে এবং আমার কাছে তা খুব স্বাভাবিক মনে হচ্ছে। অতিথি এসে অতিথির মতো আরাম করে বসে থাকবে, গৃহকর্ত্রী তার কাজ করতে থাকবে, ফাঁকে ফাঁকে দু একটা কথা বলবে। আমার পুরুষ মানুষটারে দেখছেন বন্ডি? হাফিজ আলীর কথা বলছেন, যে বাইরে বসে আছে? হ,
গাঞ্জা খাইয়া শরীরটা কি বানাইছে, বেশি দিন বাঁচব না, তার মৃত্যু গনাইছে। গাঁজা খায়, নিশার জিনিস সব খায়, চরস খায়, ভাঙের শরবত খায়, যখন এর খাওয়ানোর কিছু পায় না তখন কেরাসিন খায়, তাই গাঞ্জাটা বেশি খায়। জাহেদা আবারও হাসছে। আমি বললাম, স্বামী নেশা করে বেড়াচ্ছে, এটা তো কোনো মজার কথা না, আপনি এরকম করে হাসছেন কেন? আমার হাসি রোগ আছে। আমার যখন 10 বছর বয়স আমার পিতা মারা গেল, সন্ন্যাস রোগে ধরপর করে মৃত্যু। হ্যাঁ, উঠানে ধরপর করে আর আমি হাসি, হাসি থামে না। কত মায়ের যে হাসির কারণে খাইছি। এখন আর কেউ মারে না, কিছু কয়ও না। স্বামী গাঞ্জাখোর, তার সামনে হাসলেও যা, কানলেও তা। আপনার ধারণা এই গ্রামের শুটিং হবে না? এমনি এমনি বলছি, এইটা নিয়ে চিন্তা করেন না। আল্লাপাক মানুষের অধিক চিন্তা করতে নিষেধ করছেন। অবশ্য মানুষ অধিক চিন্তা করেও না, ভাব দেখায় হ্যাঁ অধিক চিন্তা করে। আমি মুগ্ধ হয়ে জাহেদার হাসি দেখছি। তার মাথার উপর বসে থাকা বকটা উড়ে গাছের দিকে চলে গেছে। হাসতে হাসতে জাহেদার চোখে পানি এসে গেছে। সে চোখের পানি শাড়ির আঁচলে মুছছে। বকটা গাছে গিয়ে বসল না, জাহেদার মাথার উপর চক্কর খেতে লাগল। আচ্ছা, এরা এই বকটার নাম ধলা মিয়া রাখল কেন? বকটা কি পুরুষ? আমাকে অনেকক্ষণ দেখতে না পেয়ে মায়ের অবস্থা কি হবে তা আন্দাজ করেছিলাম। আন্দাজের চেয়েও বেশি হয়ে গেল। মাকে দেখলাম বিছানায় এলিয়ে পড়ে আছেন, মুখ নীল, বুকে নিশ্চয়ই ব্যথা হচ্ছে, বড় বড় নিঃশ্বাস ফেলছেন। হার্ট অ্যাটাকের প্রাথমিক লক্ষণ সবই দেখা যাচ্ছে, কপালে বিন্দু বিন্দু ঘাম। আমি সহজ ভঙ্গিতে ঘরে ঢুকলাম। মার দিকে না তাকিয়ে বাথরুমে ঢুকে চোখে মুখে পানি দিলাম। আমি জানি ব্যস্ত হবার কিছু নেই। মা আমাকে দেখতে পেয়েছেন, এখন দ্রুত তার শারীরিক সমস্যা কেটে যেতে শুরু করবে। তিনি বিছানায় উঠে বসে রণরঙ্গিনী মূর্তি ধারণ করবেন। কঠিন কঠিন সব কথা হাউইয়ের মতো মার মুখ থেকে বের হয়ে আমার দিকে ছুটে আসবে। যুদ্ধ প্রস্তুতির অংশ হিসেবেই আমি চোখে মুখে পানি দিয়ে নিজেকে প্রস্তুত করে রাখছি। কোথায় গিয়েছিলি? কাছে একটা বাড়িতে। আমি তো পুরো এলাকা চষে ফেলেছি, তোকে তো দেখিনি। ভালো মতো চষনি, চষলে পেতে। তোর সঙ্গে ওই হারামজাদাটা ছিল, সেলিম? হ্যাঁ, এই হারামজাদাটা অবশ্যই ছিল। তুই কি জানিস তোকে নিয়ে ইউনিটে ছিছি পড়ে গেছে? ছিছি পড়ার কি আছে? আমি একজনকে নিয়ে বেড়াতে বেরোতে পারবো না? যার তার সঙ্গে বের হয়ে যাবি? একটা জোয়ান ছেলের সঙ্গে তোর বয়সে একটি মেয়ে যদি বের হয়ে যায়, তাহলে সবাই কি ভেবে নেয় তুই জানিস? কি ভেবে নেয়? যা ভাবার তাই ভাবে। সেটা কি? মা দাঁত কিরমির করতে করতে বলেন, সবাই ভাবে ছেলেটা তোকে নিয়ে পাট খেতে গেছে। পাট ক্ষেত দেখতে যাওয়াটা কি খুব দোষণীয় কিছু মা? ন্যাকা সাজবি না, আমার সঙ্গে ন্যাকা সেজে পার পাবি না, বদ মেয়ে কোথাকার। এত জোরে চিৎকার করো না তো মা, ভোকাল কর্ড নষ্ট হয়ে যাবে। বাকি জীবন হাঁসের মতো ফ্যাস ফ্যাস করতে হবে। তুই এতক্ষণ ধরে মুখ ধুচ্ছিস কেন? আমি হাসলাম। বেসিনের উপর পাড়া নষ্ট হয়ে যাওয়া আয়না বসানো। সেই আয়নায় সবকিছুই ঢেউ খেলানো দেখায়। আমি আয়নায় দেখলাম একটা মেয়ে ঢেউ খেলানো হাসি হাসছে। আয়নাতেই দেখা যাচ্ছে মা নেমে আসছেন। তিনি ধাক্কা দিয়ে আয়নায় আমার মাথা ঠুকে দেবেন। ঝনঝন শব্দে আয়না ভাঙবে, ভাঙা কাচ ঢুকে যাবে কপালে। অভিনয় করতে হবে কপালে কাটা দাগ নিয়ে। নাকি তিনি বাথরুমের দরজা বন্ধ করে শাস্তির ব্যবস্থা করবেন। ফাঁসির আসামিকে ছোট্ট ঘরে আটকে রাখলে তার কি হয় আমি জানি। আমার যদি কখনো ফাঁসি হয়, তাহলে সলিটারি কনফাইনমেন্টে থাকার সময়টা আমার খুব খারাপ কাটবে না। মা ইগলের মতো ছুটে গিয়ে আমার কাঁধ ধরে ফেললেন, আর তখনই ঘরে ঢুকলেন পাপিয়া ম্যাডাম। মার মুখ সঙ্গে সঙ্গে হাসি হাসি হয়ে গেল। তাকে দেখে এখন মনে হবে তিনি তার অতি আদরের কন্যার সঙ্গে বাথরুমে কিছু অন্তরঙ্গ আলাপ করছেন। মা বললেন, কেমন আছেন? পাপিয়া ম্যাডাম বললেন, ভালো। মা বললেন, মেয়ের মাথার চুল ঠিক করে দিচ্ছিলাম,
এমন পাগলি মেয়ে সারা সকাল কোথায় কোথায় ঘুরেছে, দেখেন না চুলের অবস্থা। একা একাই রওনা হয়েছিল। আমি বললাম একা যাবি না, সেলিমকে সঙ্গে করে নিয়ে যা। আমি মার স্ট্র্যাটেজি দেখে হাসলাম। তিনি সবাইকে বলে বেড়াবেন সেলিমকে আমার সঙ্গে পাহারাদার হিসেবে তিনিই পাঠিয়েছেন, আমি নিয়ে যাইনি। পাপিয়া ম্যাডাম বললেন, বকুল একটু বারান্দায় এসো। আমি বারান্দায় চলে এলাম। মেয়েকে লেখা চিঠি তোমাকে পড়াবো বলেছিলাম, নাও পড়ে দেখো। বড় বড় অক্ষরে লেখা চিঠি। মা, ও আমার মা, আমার সোনা মা, ময়না মা, গয়না মা, কতদিন তোমাকে দেখি না। রাতে যখন ঘুমোতে যাই আমার পাশে তোমার বালিশটা রেখে দিই, বালিশের দিকে তাকিয়ে তাকিয়ে ঘুমোতে যাই। আমার মনে হয় বালিশে মাথা রেখে তুমি ঘুমোচ্ছ। মা, তোমাকে না দেখে আমার খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। আমি কবে তোমাকে আবার দেখব? তোমার মা। চিঠি পড়তে পড়তে কেন যেন আমার চোখে পানি এসে গেল। আমি তাকিয়ে দেখি পাপিয়া ম্যাডাম আমার দিকে তাকিয়ে হাসছেন। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা রুমালি। আজ ৪র্থ পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।